আদালতে যাওয়ার পথে দেওরের প্রেমের প্রস্তাব পেলাম আমি। আমার ঘরোয়া হিংসার মামলায় আদালতে দেওর আমার সঙ্গে এসেছিল আইনজীবীর সাথে দেখা করতে। আমার স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছিল। কোর্ট থেকে ফেরার সময় গাড়িতে হঠাৎ ব্রেক কষে দেওর আমার দিকে ফিরে বলল, বুদি, আর কতদিন এভাবে লড়বে? আমি আর সহ্য করতে পারছি না। তোমাকে দেখে আমার হৃদয় কেঁদে ওঠে। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে পেতে চাই। ভাইয়ার এই মামলার ফাঁকে ডিভোর্স নিয়ে আমাকে বিয়ে করোগ। আমি কাঁদতে কাঁদতে তার দিকে তাকালাম। আমার জীবনের এই কঠিন সময়ে দেওর আমার পাশে ছিল, আমাকে সাহায্য করছিল। কিন্তু এখন সে আমাকে এভাবে দেখে? তুমি কি বলছো? আমি চোখের জল মুছে জিজ্ঞাসা করলাম। তুমি আমার দেওর, তুমি আমাকে সাহায্য করছো মামলায়, এখন এসব কি বলছো? বুদি, আমি তোমাকে সাহায্য করছি কারণ আমি তোমাকে ভালোবাসি। দেওর আমার দিকে ঘুরে বসল। প্রতিবার যখন ভাইয়া তোমাকে আঘাত করেছে আমি কষ্ট পেয়েছি। আমি আর সহ্য করতে পারছি না। আমি চাই তুমি সুখী হও আমার সাথে গু। আমি আরও জোরে কাঁদতে লাগলাম। এটা অনুচিত। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। আমি তোমার সাহায্য চেয়েছিলাম, কিন্তু এভাবে নয় গে। বুদি, আমি জানি এখন তোমার জন্য কঠিন সময়। দেওর আমার হাত ধরল। কিন্তু আমি সত্যি বলছি। আমি তোমাকে ভালোবাসি, ভাইয়ের মতো নয়, একজন পুরুষের মতো। আমি তোমাকে সুখী করতে চাই, যা ভাইজা কখনো করেনি গি। আমি হাত ছাড়িয়ে নিলাম। তুমি পাগল হয়ে গেছ। আমি এই মুহূর্তে একটা মামলার মধ্যে আছি, আর তুমি এসব কি বলছ? বুদি, এটাই সঠিক সময়। দেওর আমার চোখের দিকে তাকাল। এই মামলার মাধ্যমে তুমি ভাইয়ার থেকে মুক্তি পাবে, তারপর আমরা নতুন জীবন শুরু করতে পারি। আমি তোমাকে ভালোবাসব, তোমাকে সম্মান করব, যা ভাইজা কখনো করেনি গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমেলিয়া সরকার। আমার বয়স ৩০ বছর। আমার স্বামীর নাম রাহুল সরকার, বয়স ৩৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর কণিকা। অভিক ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। কণিকা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমি জানি এই গল্পটি শুরু কেমন হয়েছে তা দেখে আপনারা অনেকেই আশ্চর্য হয়েছেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আমার জীবনে যে ঘটনাটি ঘটেছিল তা এমনই এক জটিল আর রহস্যময় অধ্যায়ের শুরু। এই ঘটনা আমাকে এমন এক পথে নিয়ে গেল যেখানে আমি কখনোই যেতে চাইনি, কিন্তু যেখানে আমি একটি রহস্যের জালে আটকে গেলাম, যা আমার পরিবারের সবাইকে বিপদে ফেলে দিয়েছিল। আজ আমি সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার দেওর তপন, যে আমাকে একদিন এই প্রস্তাব দিয়েছিল, আসলে কে ছিল এবং তার উদ্দেশ্য কী ছিল, সেই সত্য আজ আমি খুলে বলব। সেদিন কোর্ট থেকে ফেরার পথে তপন যখন আমাকে এই প্রস্তাব দিল, আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে সে এরকম কিছু বলতে পারে। আমি হতবাক হয়ে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। আমার চোখে জল, আমার হৃদয়ে ব্যথা, আমার মনে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। বুদি, শোনো আমার কথা। তপন আমার পিছু নিল। দূর হয়ে যাও আমার সামনে থেকে, আমি চিৎকার করে উঠলাম। এতদিন ধরে তুমি এরকমই ভাবতে? আমি এতদিন তোমাকে ভাই বলে জেনেছি, আর তুমি বুদি, তুমি বুঝতে পারছো না কি? তপন আমার হাত ধরে টানল। এটা শুধু তোমার জন্য নয়, এটা আমাদের সবার জন্য। আমাদের সবার জীবন বিপদে। আমি হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করলাম, কিন্তু তপনের হাতের মুঠো ছিল শক্ত। কি বলতে চাও তুমি? আমি রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। তপন চারদিকে তাকিয়ে দেখল কেউ আমাদের দেখছে কিনা। তারপর সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, রাহুল যা করে তা তুমি জানো না। ও শুধু তোমার সাথেই নয়, আমাদের সবার সাথে প্রতারণা করছে। আমার কাছে প্রমাণ আছে গি। কেমন প্রমাণ? কিসের প্রমাণ? আমি জিজ্ঞেস করলাম। এখানে না। এখানে কথা বলা নিরাপদ নয়। তপন আবার চারদিকে তাকাল। আমার বাসায় চলো। আমি তোমাকে সব দেখাবো। আমি দ্বিধায় পড়লাম। আমি কি করে তপনের কথা বিশ্বাস করি? কিন্তু তার চোখে যে ভয় আমি দেখেছিলাম তা আমাকে ভাবিয়ে তুলল। তপন কি সত্যিই কোনো বিপদের কথা বলছে? ঠিক আছে, আমি শেষে বললাম। কিন্তু আমি তোমার সাথে যাব না। তুমি যা দেখাতে চাও এখানেই দেখাও। বুদি, বুঝতে পারছো না? তপন আমার কাঁধ ধরে ঝাঁকাল। আমরা সবাই নজরদারির মধ্যে আছি। রাহুল ও
ঠিক তখনই একটি কালো গাড়ি আমাদের পাশে এসে থামল। গাড়ির কাচ নামিয়ে একজন লোক আমাদের দিকে তাকাল। তপন, সব ঠিক আছে তো? লোকটি জিজ্ঞেস করল। তপন চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে স্যার। আমরা বাসায় ফিরছি গু। লোকটি আমার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে। সাবধানে থাকবেন গু। গাড়িটি চলে গেলে তপন আমার দিকে ফিরল। দেখলে? আমরা নজরদারির মধ্যে আছি। এখান থেকে বেরোতে হবে এখনই গি। আমি বিভ্রান্ত হয়ে তপনের দিকে তাকালাম। ওই লোকটিকে? তুমি কি বলছো তপন? সময় নেই ব্যাখ্যা করার। তপন আমার হাত ধরে টানতে লাগল। আমরা এখনই যেতে হবে। তোমার জীবন বিপদে, আমাদের সবার জীবন বিপদে গি। আমি তপনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি কোথাও যাব না। তুমি আমাকে এখনই বলো কি হচ্ছে গি। তপন গভীর শ্বাস নিল। ঠিক আছে, কিন্তু এখানে নয়। চলো ওই কফি শপে যাই। আমি সব বলবো। আমরা নিকটস্থ একটি কফি শপে গেলাম। তপন 2 কাপ কফি অর্ডার করল, তারপর আমার দিকে ঝুঁকে বলল, রাহুল সাধারণ ব্যবসায়ী নয় বুদি। ও একটি বড় অপরাধ চক্রের সাথে জড়িত। আমি হেসে উঠলাম। কি বলছো তুমি? রাহুল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওর কোম্পানি আছে কি? হ্যাঁ আছে। কিন্তু সেই কোম্পানি শুধুই একটি ঢাল। তপন ফিসফিস করে বলল। ও আসলে মানি লন্ডারিং করে, ড্রাগ পাচার করে, এমনকি মানুষও পাচার করে কি? আমি বিশ্বাস করতে পারলাম না। এসব কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছ? আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, তপন বলল। কিন্তু আমার কাছে প্রমাণ আছে। আমি গত 2 বছর ধরে ওর গতিবিধি অনুসরণ করছি। আমি যা দেখেছি গু। তপন হঠাৎ থেমে গেল। তার চোখ প্রশস্ত হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। আমরা নজরদারির মধ্যে আছি, তপন ফিসফিস করে বলল। ওই লোকটি ওই টেবিলে, ও আমাদের দেখছে কি? আমি ঘুরে দেখলাম একটি টেবিলে একজন লোক বসে আছে, খবরের কাগজ পড়ছে। তুমি কি করে জানলে ও আমাদের দেখছে? আমি ওকে চিনি, তপন বলল। ও রাহুলের লোক। আমাদের এখান থেকে বেরোতে হবে এখনই গি। আমি অবাক হয়ে তপনের দিকে তাকালাম। তপন, তুমি কি নিশ্চিত যে তুমি ঠিক আছো? তুমি খুব প্যারানয়েড মনে হচ্ছে গি। বুদি, আমি ঠিক আছি, তপন জোর দিয়ে বলল। আমি গত 2 বছর ধরে রাহুলের অপকর্ম দেখছি। আমি প্রমাণ জোগাড় করেছি। কিন্তু ওরা জানে যে আমি জানি। এজন্যই আমি ভয় পাচ্ছি গু। তাহলে পুলিশে যাও, আমি বললাম। পুলিশ? পুলিশ ওদের পকেটে, তপন হেসে উঠল। যে লোকটি আমাদের দেখে গেল, ও একজন পুলিশ অফিসার। ও রাহুলের লোক। আমি অবাক হয়ে তপনের দিকে তাকালাম। এসব কি সত্যি? নাকি তপন পাগল হয়ে গেছে? তুমি কি সত্যিই আমাকে বিয়ে করতে চাও? আমি হঠাৎ জিজ্ঞেস করলাম। তপন অবাক হয়ে আমার দিকে তাকাল। কি? তুমি আমাকে বিয়ে করতে চাও, তাই না? আমি আবার জিজ্ঞেস করলাম। তুমি বললে যে তুমি আমাকে ভালোবাসো গু। তপন চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে বলল, দেখো বুদি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু এখন সেটা মুখ্য নয়। মুখ্য হল তোমাকে এবং বাচ্চাদের সুরক্ষিত রাখা। রাহুল বিপজ্জনক লোক। ও যদি জানতে পারে যে আমি তোমাকে সব বলেছি। ঠিক তখনই আমার ফোন বাজল। আমি দেখলাম রাহুলের ফোন। কে? তপন জিজ্ঞেস করল, ভয়ে তার চোখ প্রশস্ত। রাহুল, আমি বললাম। রিসিভ করো না, তপন বলল। ও জানতে চায় তুমি কোথায় আছো গু। আমি তপনের দিকে তাকালাম। আমি এসব বিশ্বাস করি না, তপন। তুমি হয়তো কোনো ভুল ধারণায় আছো গু। আমি ফোন রিসিভ করলাম। হ্যালো অমেলিয়া, কোথায় তুমি? রাহুলের গলা শোনা গেল। আমি কফি শপে আছি, আমি বললাম। কার সাথে? রাহুল জিজ্ঞেস করল। আমি তপনের দিকে তাকালাম। তপন মাথা নেড়ে ইশারা করল যেন আমি তার নাম না বলি। একা? আমি মিথ্যা বললাম। মিথ্যা বলছ, রাহুল বলল। আমি জানি তুমি তপনের সাথে আছো। মনে আছে সেই সিসিটিভি ক্যামেরা, যা আমি বেডরুমে ইনস্টল করেছিলাম তোমার নিরাপত্তার জন্য? আমি তোমাদের কথোপকথন শুনেছি। তুমি জানো এটা অনুচিত, তাই না অমেলিয়া? আমার বুক ধক করে উঠল। তুমি আমাদের কথা শুনেছ? হ্যাঁ, আমি সব শুনেছি, রাহুল বলল। তপনকে বলো আমি ওর সাথে দেখা করতে চাই।
আমি ওকে একটা প্রস্তাব দিতে চাই। আমি তপনের দিকে তাকালাম। রাহুল বলছে সে তোমার সাথে দেখা করতে চায়। সে তোমাকে একটা প্রস্তাব দিতে চায়। তপনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। না, সে ফিসফিস করে বলল। আমি ওর সাথে দেখা করব না। ও আমাকে মেরে ফেলবে কি? রাহুল বলছে তুমি তার সাথে দেখা করতে রাজি হচ্ছ না। আমি ফোনে বললাম। ঠিক আছে, রাহুল বলল। তাহলে আমি আসছি তোমাদের কাছে। আমি জানি তোমরা কোথায় আছো। ফোন কেটে গেল। আমি ভয়ে তপনের দিকে তাকালাম। সে আসছে। তপন উঠে দাঁড়াল। আমাদের এখান থেকে যেতে হবে, এখনই। আমরা কফি শপ থেকে বেরিয়ে এলাম। তপন আমার হাত ধরে টেনে নিয়ে চলল রাস্তার দিকে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমার এক বন্ধুর বাসায়, তপন বলল। সেখানে আমরা নিরাপদে থাকতে পারব, অন্তত কিছু সময়ের জন্য। আমরা একটি ট্যাক্সি ধরলাম। তপন ড্রাইভারকে একটি ঠিকানা দিল, তারপর আমার দিকে ফিরে বলল, বুদি, আমি জানি তুমি ভয় পেয়েছ। কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকে রক্ষা করব। আমি তপনের দিকে তাকালাম। তপন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তপন আমার চোখের দিকে তাকাল। হ্যাঁ, বুদি। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি আমার দেওর, আমি বললাম। এটা অনুচিত। কখনো কখনো যা ঠিক মনে হয় তা সঠিক নয়, তপন বলল। আর কখনো কখনো যা অনুচিত মনে হয় তাই একমাত্র সঠিক পথ। ট্যাক্সি একটি পুরানো বাড়ির সামনে এসে থামল। আমরা নেমে পড়লাম। তপন আমাকে নিয়ে ভেতরে গেল। সিঁড়ি দিয়ে উঠে তৃতীয় তলায় একটি ফ্ল্যাটের সামনে দাঁড়াল। এটা কার বাসা? আমি জিজ্ঞেস করলাম। আমার এক বন্ধুর, তপন বলল। ও আমাদের সাহায্য করবে। তপন দরজায় নক করল। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। একজন মধ্যবয়সী পুরুষ দাঁড়িয়েছিল। অরুণ, তপন বলল। আমাদের সাহায্য লাগবে। অরুণ আমাদের দিকে তাকাল, তারপর দরজা পুরোপুরি খুলে দিল। ভেতরে এসো। আমরা ভেতরে ঢুকলাম। অরুণ দরজা বন্ধ করে দিল। তো এটাই সেই মহিলা? অরুণ আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ, তপন বলল। এই অমেলিয়া, রাহুলের স্ত্রী। অরুণ আমার দিকে হাত বাড়াল। আমি অরুণ। আমি সিআইডি অফিসার। আমি অবাক হয়ে তপনের দিকে তাকালাম। সিআইডি? তুমি একজন পুলিশ অফিসারকে বলেছ? অরুণ আমার বন্ধু, তপন বলল। ও আমাদের সাহায্য করবে। বসো। অরুণ ইশারা করল সোফার দিকে। আমরা কথা বলি। আমরা বসলাম। অরুণ আমার দিকে তাকিয়ে বলল, তপন আমাকে সবকিছু বলেছে। তোমার স্বামী রাহুল একটি বড় অপরাধ চক্রের সাথে জড়িত। আমরা গত 2 বছর ধরে তার গতিবিধি অনুসরণ করছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যার সাথে আমি এতদিন একসাথে ছিলাম, সে একজন অপরাধী? এটা কি সত্যি হতে পারে? কিন্তু রাহুল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি বললাম। তার নিজের কোম্পানি আছে। আমাদের জীবন সাধারণ। আমরা তুমি যা দেখছ সবই একটি ভান, অরুণ বলল। রাহুলের কোম্পানি আসলে একটি ঢাল। ও সেখান দিয়ে অবৈধ অর্থ পাচার করে। আমি এসব বিশ্বাস করি না, আমি মাথা নেড়ে বললাম। দেখাও ওকে, তপন অরুণকে বলল। অরুণ উঠে দাঁড়াল এবং একটি ল্যাপটপ নিয়ে এল। সে ল্যাপটপ খুলে কিছু ফাইল খুলল। এই দেখো, অরুণ ল্যাপটপ আমার দিকে ঘুরিয়ে দিল। আমি স্ক্রিনে দেখলাম রাহুল কিছু লোকের সাথে কথা বলছে। তারা কি নিয়ে আলোচনা করছে তা আমি শুনতে পেলাম না, কিন্তু রাহুলের হাবভাব অস্বাভাবিক লাগল। সে যেন একজন ভিন্ন মানুষ। এটা কিছুই প্রমাণ করে না, আমি বললাম। রাহুল অনেক লোকের সাথে ব্যবসা করে। অরুণ ল্যাপটপে আরেকটি ফাইল খুলল। এবার দেখো। এবার আমি দেখলাম রাহুল একটি বেসমেন্টে দাঁড়িয়ে আছে। বেসমেন্টে অনেকগুলো বড় বাক্স রাখা। রাহুল একটি বাক্স খুলল এবং ভেতর থেকে কিছু প্যাকেট বের করল। পাউডার ভর্তি প্যাকেট। এগুলো কি? আমি জিজ্ঞেস করলাম, আমার গলা শুকিয়ে গেল। হ্যাঁ, ড্রাগস, অরুণ বলল। রাহুল একটি বড় ড্রাগ চক্রের সাথে জড়িত। আমি ল্যাপটপের দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। এসব কি সম্ভব? আমার রাহুল, আমার স্বামী, যে আমাকে এত ভালোবাসে বলে দাবি করে, সে কি আসলে একজন ড্রাগ ডিলার? এখনও বিশ্বাস হচ্ছে না, অরুণ জিজ্ঞেস করল। আরও দেখাই। তিনি আরেকটি ভিডিও খুললেন।
এবার আমি দেখলাম রাহুল একটি বর বাড়িতে আছে। সেখানে অনেক মেয়ে। তারা যেন কোথাও যাবার জন্য প্রস্তুত হচ্ছে। এগুলো কারা? আমি জিজ্ঞেস করলাম। এরা ভিকটিম, অরুণ বলল। হিউম্যান ট্রাফিকিংয়ের শিকার। রাহুল এদের বিদেশে পাচার করে কি? আমি হতবাক হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতর যেন কেউ একটা ভারী পাথর চেপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। এটা অসম্ভব, আমি বললাম, আমার চোখে জল এসে গেল। রাহুল এমন হতে পারে না আগি। আমি জানি এটা তোমার জন্য কঠিন। তপন আমার পাশে বসে আমার হাত ধরল। কিন্তু এটাই সত্য। রাহুল একজন অপরাধী। আর এখন সে তোমাকেও বিপদে ফেলতে পারে গু। আমি তপনের দিকে তাকালাম। কেন? আমি তো কিছুই জানি না গি। কিন্তু এখন তুমি জানো, অরুণ বলল। আর তোমার ও তপনের মধ্যে যে কথা হয়েছে রাহুল তা শুনেছে। সে জানে যে তুমি সত্য জানতে চাও। সে তোমাকে বিশ্বাস করবে না এখন। তাহলে আমি কি করব? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। আমাদের সাহায্য করো, অরুণ বলল। আমরা রাহুলকে গ্রেপ্তার করতে চাই, কিন্তু আমাদের প্রমাণ দরকার। তুমি আমাদের সেই প্রমাণ জোগাড় করতে সাহায্য করতে পারো? কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। রাহুলের কম্পিউটারে একটি হার্ড ড্রাইভ আছে, তপন বলল। সেখানে সব তথ্য আছে, কাদের সাথে ব্যবসা করে, কত টাকা, কোথায় পাচার করে, সব কিছু। আমাদের সেটা দরকার। কিন্তু আমি কিভাবে সেটা পাব? আমি জিজ্ঞেস করলাম। আমরা একটা প্ল্যান করব, অরুণ বলল। কিন্তু তোমাকে আমাদের সাহায্য করতে হবে গি। আমি চিন্তা করতে লাগলাম। আমি কি করব? রাহুলকে বিশ্বাসঘাতকতা করব? কিন্তু যদি এসব সত্যি হয়, যদি রাহুল সত্যিই একজন অপরাধী হয়, তাহলে আমার বাচ্চারা? আমি হঠাৎ মনে করলাম। অভিক আর কণিকা, তারা কোথায়? তারা নিরাপদে আছে, তপন বলল। আমি তাদের স্কুল থেকে নিয়ে এসেছি। তারা অন্য একটি সেফ হাউসে আছে গি। তুমি তাদের নিয়ে এসেছ? আমি চমকে উঠলাম। কেন? কারণ রাহুল যে কোনো উপায়ে আমাদের খুঁজে বের করার চেষ্টা করবে, তপন বলল। ও বাচ্চাদের ব্যবহার করতে পারে কি? না, আমি চিৎকার করে উঠলাম। রাহুল কখনোই বাচ্চাদের ক্ষতি করবে না। সে তাদের ভালোবাসে গু। তুমি তাকে চেনো না, বুদি, তপন বলল। তুমি জানো না সে কি করতে পারে গি। আমি হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। আমার পুরো জগৎ যেন ভেঙে পড়ছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কাকে বিশ্বাস করব জানছিলাম না। আমি বাচ্চাদের দেখতে চাই, আমি বললাম। ঠিক আছে, অরুণ বলল। আমরা তোমাকে তাদের কাছে নিয়ে যাব। কিন্তু প্রথমে তুমি কি আমাদের সাহায্য করবে? আমি তপনের দিকে তাকালাম, তারপর অরুণের দিকে। যদি এসব সত্যি হয়, যদি রাহুল সত্যিই এত ভয়ানক হয়, তাহলে আমি অবশ্যই সাহায্য করব। কিন্তু আমি প্রথমে আমার বাচ্চাদের দেখতে চাই। ঠিক আছে, অরুণ সম্মত হল। চলো আমরা যাই। আমরা অরুণের গাড়িতে করে রওনা দিলাম। অরুণ ড্রাইভ করছিল, তপন পাশের সিটে বসেছিল, আর আমি পিছনে। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কত দূর? আমি জিজ্ঞেস করলাম। আর বেশি নয়, অরুণ বলল। আমরা প্রায় পৌঁছে গেছি। তখনই আমি লক্ষ্য করলাম আমরা শহরের বাইরে যাচ্ছি। রাস্তার দুপাশে গাছপালা বাড়ছে, বাড়িঘর কমে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। এটা তো শহরের বাইরের দিকে গি। হ্যাঁ, অরুণ বলল। সেফ হাউস শহরের বাইরে গু। আমি একটু অস্বস্তি বোধ করলাম। কিন্তু তোমরা বাচ্চাদের এত দূরে নিয়ে গেলে কেন? তপন আমার দিকে ফিরে তাকাল। বুদি, চিন্তা করো না। বাচ্চারা ভালো আছে। আমরা ওদের নিরাপদে রাখতে চেয়েছিলাম গু। আমি মাথা নাড়লাম, কিন্তু আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিছু একটা ঠিক নেই। আমরা একটি নির্জন রাস্তা ধরে চলছিলাম। অরুণ গাড়ির গতি কমিয়ে দিল এবং একটি পাশের রাস্তায় ঢুকল। সেই রাস্তা আরও নির্জন, দুপাশে ঘন গাছপালা। এটা কোনো রাস্তা? আমি জিজ্ঞেস করলাম। শর্টকাট, অরুণ বলল। এই রাস্তা দিয়ে যাওয়া দ্রুত। গাড়ি চলতে লাগল, কিন্তু আমার মনের অস্বস্তি বাড়তে লাগল। আমরা কত দূর যাচ্ছি? বাচ্চারা কি সত্যিই এত দূরে? হঠাৎ অরুণ গাড়ি থামাল। আমি চারদিকে তাকালাম। আমরা একটি ফাঁকা জায়গায় এসেছি, চারদিকে শুধু গাছপালা। এটা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। বাচ্চারা কোথায়? অরুণ গাড়ি থেকে নামল। তপনও।
আমি দরজা খুলে নামলাম। বাচ্চারা কোথায়? আমি আবার জিজ্ঞেস করলাম। তপন আর অরুণ একে অপরের দিকে তাকাল। তারপর অরুণ পকেট থেকে একটা গান বের করল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। এটা কি? কি হচ্ছে? দুঃখিত বুদি, তপন বলল। আমাদের পাস কোনো পথ নেই। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তোমরা কারা? বাচ্চারা কোথায়? বাচ্চারা ঠিকই আছে, অরুণ বলল। তারা বাসায় আছে, নীরব দেগি। তাহলে এসব কি? আমি চিৎকার করে উঠলাম। তোমরা আমাকে কেন এখানে নিয়ে এসেছ? কারণ তুমি জানতে চেয়েছিলে, তপন বলল। তুমি সত্য জানতে চেয়েছিলে? কোন সত্য? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। তোমরা আমাকে কি সত্য দেখাতে চাও? তপন আমার দিকে এগিয়ে এলো। সত্য হলো, রাহুল কোনো অপরাধী নয়। রাহুল তোমাকে ভালোবাসে। রাহুল একজন ভালো মানুষ। কি? আমি অবাক হয়ে তপনের দিকে তাকালাম। তাহলে তুমি মিথ্যা বলেছিলে? কেন? কারণ আমি তোমাকে চাই, তপন বলল। আমি সত্যিই তোমাকে ভালোবাসি বুদি। আমি চাই তুমি আমার হও। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এসব কি পাগলামি? তুমি আমাকে অপহরণ করেছ? না, অপহরণ নয়, তপন বলল। আমি তোমাকে মুক্তি দিতে চাই। রাহুলের কাছ থেকে মুক্তি। আমি মুক্তি চাই না, আমি চিৎকার করে উঠলাম। আমি আমার পরিবারকে চাই। আমি আমার বাচ্চাদের কাছে যেতে চাই। অরুণ গান আমার দিকে তাক করল। দুঃখিত, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না। আমি ভয়ে কাঁপতে লাগলাম। তোমরা আমাকে মেরে ফেলবে? না না, তপন বলল। আমরা তোমাকে মারব না। আমরা শুধু তোমাকে একটি নতুন জীবন দিতে চাই। আমি নতুন জীবন চাই না, আমি কাঁদতে কাঁদতে বললাম। আমি আমার পুরানো জীবন চাই। আমার পরিবার চাই। তপন আমার দিকে আরও এগিয়ে এলো। বুদি, শোনো আমার কথা। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সুখী করতে চাই। আমি রাগে ফেটে পড়লাম। আমাকে ছুঁজো না। তুমি একটা মানসিক রোগী। তুমি আমাকে অপহরণ করেছ। তপন থমকে গেল। তার চোখে রাগ ফুটে উঠল। আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমাকে পাগল বলছ? তুমি পাগল, আমি বললাম। তুমি আমাকে মিথ্যা বলে ভয় দেখিয়ে এখানে নিয়ে এসেছ। তপন হঠাৎ আমার কাছে এসে আমার হাত ধরে ফেলল। আমি চাই না তোমাকে এভাবে কথা বলতে। আমি তোমাকে ভালোবাসি। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু তপনের হাতের মুঠো শক্ত। ছাড়ো আমাকে। চুপ, অরুণ চিৎকার করে উঠল। তোমরা দুজনেই চুপ করো। আমাদের বেশি সময় নেই। তপন আমার দিকে তাকাল। বুদি, তুমি কি আমার সাথে যাবে? আমি তোমাকে সুখী করব। কখনোই না, আমি দৃঢ়ভাবে বললাম। আমি আমার স্বামীকে ভালোবাসি। আমি আমার পরিবারকে ভালোবাসি। তপনের চোখে রাগ আরও বাড়ল। তুমি রাহুলকে ভালোবাসো? সেই রাহুল যে তোমাকে মারধর করে? যে তোমাকে সম্মান করে না? রাহুল আমাকে কখনোই মারধর করেনি, আমি বললাম। সে আমাকে ভালোবাসে। তুমি মিথ্যা বলেছ। ও কি বলছে? অরুণ জিজ্ঞেস করল। ও মিথ্যা বলছে, তপন বলল। রাহুল ওকে মারধর করে। আমি দেখেছি। না, আমি জোর দিয়ে বললাম। রাহুল কখনোই আমাকে মারেনি। তুমি মিথ্যা বলছ। অরুণ আমার দিকে তাকাল। তাহলে কোর্ট কেস? ঘরোয়া হিংসার মামলা? কোনো মামলা নেই, আমি বললাম। আমরা কোর্টে গিয়েছিলাম আমাদের সম্পত্তির একটা বিষয় নিয়ে। অরুণ তপনের দিকে তাকাল। তুমি আমাকে মিথ্যা বলেছ? তপন অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে রইল। না, আমি মিথ্যা বলিনি। ও মিথ্যা বলছে। আমি মিথ্যা বলছি না, আমি বললাম। রাহুল আমাকে কখনোই মারেনি। আমাদের সুখী পরিবার আছে। অরুণ গানটা তপনের দিকে ঘোরাল। তুমি আমাকে মিথ্যা বলেছ। তুমি আমাকে একটা মেয়েকে অপহরণ করতে বলেছ। তপন পিছিয়ে গেল। না, আমি সত্যি বলেছি। ও মিথ্যা বলছে। তুমি আমাকে বিশ্বাস করো। তোমাকে বিশ্বাস করেই এই বিপদে পড়েছি, অরুণ বলল। তুমি বললে রাহুল একজন অপরাধী। তুমি বললে CID ওর পিছনে লেগেছে। হ্যাঁ, তাই, তপন বলল। আমি CID কে চিনি, অরুণ বলল। আমি জানি কারা অপরাধী। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম।
তপন হঠাৎ পকেট থেকে একটা ছুরি বের করল। ঠিক আছে, আমি মিথ্যা বলেছি, কিন্তু আমি সত্যিই বুদিকে ভালোবাসি। আমি ওকে চাই। অরুণ গান উঁচিয়ে ধরল। ছুরিটা ফেলে দাও, তুমি পাগল হয়ে গেছ গু। তপন ছুরি আমার দিকে তাক করল। যদি বুদি আমার না হয় তাহলে কারোরই হবে না গি। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তপন, তুমি কি করছ? আমি তোমাকে ভালোবাসি বুদি, তপন বলল। কিন্তু তুমি আমাকে পাগল বললে। তুমি আমাকে ফিরিয়ে দিলে গ। আমি পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু তপন আমার দিকে এগিয়ে আসছিল, ছুরি হাতে। ছুরিটা ফেলে দাও, অরুণ চিৎকার করে উঠল। তপন হঠাৎ ঘুরে অরুণের দিকে ছুরি ছুঁড়ে মারল। ছুরিটা অরুণের বাহুতে বিঁধল। অরুণ আর্তনাদ করে উঠল এবং গান থেকে গুলি বেরিয়ে গেল। আমি ভয়ে নিজের কান চেপে ধরলাম। গুলির শব্দ ছড়িয়ে পড়ল চারদিকে। তপন আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি বুদি। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। তার বুক থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল যে আমি কিছুই বুঝতে পারছিলাম না। অরুণ তার বাহু চেপে ধরে মাটিতে বসে